গুড মর্নিং বন্ধুরা। আসন্ন ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, এক ব্যক্তি সকাল 6টায় পি স্থান থেকে যাত্রা শুরু করে দুপুর 2টোয় কিউ স্থানে পৌঁছয়। অপর ব্যক্তি ওই দিন সকাল 8টায় কিউ স্থান থেকে যাত্রা শুরু করে দুপুর 3টেয় পি স্থানে পৌঁছয়। কখন তারা পরস্পর মিলিত হবে? তাহলে কি বলেছে না, দুটো স্থান পি একটা কিউ। দেখো, এক ব্যক্তি সকাল 6টায়, ধরি এ, সেটা এ সকাল 6টায় পি থেকে রওনা হয়েছে, সকাল 6টায় রওনা হয়েছে এবং কটার সময়? দুপুর 2টোয় পি কিউতে গিয়ে পৌঁছেছে। তাহলে এ ব্যক্তির পুরো কত সময় লেগেছে যেতে? সকাল 6টা থেকে দুপুর 2টো, মানে 8 ঘন্টা। তাহলে এ ব্যক্তির সময় লাগে 8 ঘন্টা। আর বি ব্যক্তি কি বলেছে না, বি ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 8টায় রওনা হয়েছে, মানে 8টায় রওনা হয়েছে ইনি বি ব্যক্তি। তাহলে 8টায় রওনা হয়ে পি স্থানে কটায় পৌঁছেছে? না, দুপুর 3টেয় পৌঁছেছে। তাহলে 8টায় রওনা হয়ে 3টেয় পৌঁছলে বি ব্যক্তির কত সময় লেগেছে? বি ব্যক্তির সময় লেগেছে 7 ঘন্টা। তাহলে এবার আমরা ধরে নিই পি আর কিউ এই স্থানটার দূরত্ব। তা পি কিউর দূরত্ব ধরে নিচ্ছি আমরা হচ্ছে 756 কিলোমিটার। কি না, দুজনের যেই সময়টা লেগেছিল সেই দুটো লসাগু, ঠিক আছে? 7 আর 8, তার লসাগু হচ্ছে 7 আর 56, তাই আমরা ধরছি পি থেকে কিউর দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। এইবার দেখো, সকাল 6টার সময় পি থেকে এই ব্যক্তিটি রওনা হলেন এবং 2 ঘন্টা গেলেন 8টা পর্যন্ত। তাহলে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এ ব্যক্তিটি কত পথ যাবে? না দেখো, এ ব্যক্তিটি 8 ঘন্টায় যায় 56 কিলোমিটার। তাহলে এ ব্যক্তির স্পিড কত? এ ব্যক্তির স্পিড হবে হচ্ছে 56/8, মানে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বি ব্যক্তিটি 7 ঘন্টায় যায় 56 কিলোমিটার। তাহলে বি ব্যক্তিটির স্পিড কত? বি ব্যক্তির স্পিড হবে 56/7, মানে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এইবার দেখো, সকাল 6টার সময় বেরিয়েছিল এবং 8টা পর্যন্ত খালি এ ব্যক্তিটিই গেছে, তখনও বি ব্যক্তিটি রওনা হয়নি। তাহলে এই 2 ঘন্টায় এ ব্যক্তিটি কতটা পথ গেছে? এ ব্যক্তিটির গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 2 ঘন্টায় এ ব্যক্তিটি কত পথ যাবে? না 7 গুণ 2, মানে 14 কিলোমিটার। তাহলে ধরো এই ব্যক্তিটি এই পজিশনে এসে গেছে, তার মানে এইটুকু সে 14 কিলোমিটার পথ অতিক্রম করে এসছে। সকাল এবার 8টা, এবার বি ব্যক্তিটাও রওনা হবে। এই 8টার সময় এ আর বি এর মধ্যে দূরত্ব কত? এ আর বি ব্যক্তির মধ্যে দূরত্ব হচ্ছে 56 - 14, কারণ এই ব্যক্তিটি অলরেডি 2 ঘন্টায় 14 কিলোমিটার পথে এগিয়ে এসছে। তাহলে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার, অর্থাৎ এইটুকু হচ্ছে 42 কিলোমিটার। এইবার কি হয়েছে? এবারে এ ব্যক্তিটি এদিকে চলছে আর বি ব্যক্তিটিও রওনা হয়েছে 8টার সময়, তাহলে বি ব্যক্তিটি এদিকে চলছে। এবার এ আর বি এর আপেক্ষিক গতিবেগ কত? দেখো, দুজনের গতির অভিমুখ বিপরীতমুখী, অতএব তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? না তাদের আপেক্ষিক গতিবেগ হবে হচ্ছে গতিবেগের যোগফল। তাহলে 7 + 8 = 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাদের হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আর তাদের মাঝের দূরত্ব কত? তাদের মাঝের দূরত্ব 42 কিলোমিটার। তাহলে 42 কিলোমিটার যেতে তাদের কত সময় লাগবে? তাদের সময় লাগবে হচ্ছে টাইম টি হচ্ছে কি না, ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 42 কিলোমিটার, আর স্পিড কত? 15 কিলোমিটার। তাহলে 3 × 5 = 15, 3 × 14 = 42, 14/5, মানে হচ্ছে 5 × 2 = 10, 40, 2 × 4 = 5 ঘন্টা। তাহলে 2 × 4 = 5 ঘন্টা পর তাদের দুজনের মধ্যে এ আর বি দুটো ব্যক্তির দেখা হয়ে যাবে। এবার সেটা কতক্ষণ? না সকাল 8টার পরে 2 × 4 = 5 ঘন্টা। তাহলে 2 × 4 = 5 ঘন্টা মানে 2 ঘন্টা, আর 4/5কে 60 দিয়ে গুণ করলে 5 × 12 = 60, 4 × 12 = 48, তার মানে 2 ঘন্টা 48 মিনিট পর তাদের মধ্যে দেখা হবে। তো সকাল 8টার পরে 2 ঘন্টা 48 মিনিট, মানে 8টা, 9টা, 10টা, 10টা 48-এ তাদের দেখা হয়ে যাবে। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কত পরিমাণ জল 12 লিটার দুধে যোগ করতে হবে লিটার প্রতি 10 টাকা দরে বিক্রি হওয়া দুধের মূল্য কমিয়ে প্রতি লিটার 8 টাকা করতে। তাহলে কি করতে হবে? না 10 টাকা লিটার দরে দুধের সাথে আমাকে জল মেশাতে হবে, যাতে প্রতি লিটার দুধ 8 টাকা করে বিক্রি করতে হয়। তাহলে কি কি না, দুধ আর জল। দুধ হচ্ছে কত টাকা দাম? দুধের দাম হচ্ছে 10 টাকা প্রতি লিটার। আর জলের দাম 0 টাকা। এবার হচ্ছে দুটো মিশ্রিত মূল্য কত হবে? 8 টাকা। আমরা এটাকে অ্যালিগেশন করে দেবো। অ্যালিগেশন করলে 10 - 8 2, আর 8 - 0 মানে 8, মানে 4:1। তাহলে 4:1 অনুপাতে দুধ আর জল মেশাতে হবে, মানে 4 লিটার দুধের সাথে আমাকে 1 লিটার জল মেশাতে হবে।
তাহলে 1 লিটার দুধের সাথে 1/4 লিটার জল মেশাতে হবে। আর কত ছিল আমার 12 লিটার দুধ ছিল, তাহলে 12 লিটার দুধে কতটা জল মেশাবো? 1/4 ইন্টু 12, 3 4 12 লিটার, 3 লিটার। তাহলে আমাকে মেশাতে হবে 3 লিটার জল। তাহলে উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 364 টাকায় একটি জিনিস বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 9%। তাহলে কত টাকা দামে ওই জিনিসটিকে বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে দেখো 9% ক্ষতি হয়। 9% ক্ষতি মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় সিপি, তাহলে এসপি হবে হচ্ছে 100 মাইনাস 9 মানে 91 টাকা। তাহলে দেখো এসপি হচ্ছে 91 টাকা। আর তাহলে 364 টাকায় বিক্রি করেছিলেন, আমরা এটা উল্টো করে লিখি, 91 টাকা এসপি হলে সিপি হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা এসপি হলে সিপি হচ্ছে 100/91 টাকা। আর কত টাকা বলেছে? 364 টাকা এসপি হলে সিপি হবে 100/91 ইন্টু 364। 4 দিয়ে কাটলে 4 91 364, তাহলে হচ্ছে 400 টাকা। তাহলে জিনিসটার অরিজিনাল ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এবার কত দামে বিক্রি করলে এটা 10% লাভ হবে? আচ্ছা, 10% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে 1 টাকা হলে 110/100, আর 400 টাকা হলে 110/100 ইন্টু 400 টাকা। তাহলে 2 শূন্য কেটে গেল, 440 টাকা। 10% লাভে বিক্রি করতে গেলে জিনিসটার দাম হবে 440 টাকা। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে অমল দুটো গাড়ির প্রত্যেকটি 30,000 টাকায় বিক্রি করে। একটি 30% লাভে এবং অপরটি 30% ক্ষতিতে বিক্রি করা হলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে তা নির্ণয় করো। তাহলে দেখো, যদি একই দামে প্রত্যেকটি বিক্রি করা হয় এবং একটাতে A% লাভ এবং অপরটাতে B% ক্ষতি হয়, তাহলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে সেটার একটা ফর্মুলা আছে। সেটা কি না, সেটা হচ্ছে A মাইনাস বি মাইনাস AB/100। এইটা যদি উত্তরটা পজিটিভ হয় তাহলে লাভ হয়েছে, উত্তরটা যদি নেগেটিভ হয় তাহলে ক্ষতি হবে। তাহলে দেখো এক্ষেত্রে কি বলেছে, এ হচ্ছে লাভ কত হয়েছে না 30%, আর বি ক্ষতি কত হয়েছে, ক্ষতিও হয়েছে 30%। তাহলে এখানে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? 30 মাইনাস 30 ইন্টু 30/100। তাহলে 30 কেটে গেল, তাহলে 0 কেটে গেলে সমান সমান -9%। যেহেতু মাইনাস আছে তাহলে ক্ষতি হয়েছে, তাহলে 9% ক্ষতি। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 1 কিমি। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 1 কিমি, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ কত? 1 কিমি প্রতি ঘন্টা। তা আমরা কি জানি যে স্রোতের প্রতিকূলে বেগ সমান সমান স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমরা কি জানি না, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত বলেছে? 1 কিলোমিটার। আর স্থির জলে নৌকার বেগ বলেছে 8 কিলোমিটার মাইনাস স্রোতের বেগ। এখানে আমরা স্রোতের বেগ বার করব। অতএব স্রোতের বেগ সমান সমান কত হবে না 8 মাইনাস 1 সমান সমান 7 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে? তাহলে এবার আমাকে বার করতে হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ। তাহলে দেখো, স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান স্থির জলে বেগ প্লাস স্রোতের বেগ। এখানে স্থির জলে বেগ কত না 8 প্লাস স্রোতের বেগ সমান সমান 7 মানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে আমরা কি জানি, টাইম টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত 1 কিলোমিটার আর স্পিড কত 15 কিমি প্রতি ঘন্টা। তাহলে 1/15 ঘন্টা। এটাকে যদি মিনিটে নিয়ে যাই 60 দিয়ে গুণ করে দিই, 4 15 60 মানে 4 মিনিট। তাহলে স্রোতের অনুকূলে 1 কিমি যেতে 4 মিনিট সময় লাগবে। উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 23, 51, 24 এবং 54 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকবে? তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে বিয়োগ করলে বলেছে সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। তার মানে কী হবে দেখো, 23 মাইনাস এক্স বাই 51 মাইনাস এক্স সমান সমান 24
মাইনাস এক্স বাই 54 মাইনাস এক্স, এটাই বলে দিয়েছে। তাহলে এবার এটাকে আমি যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া মানে কি? যোগভাগ প্রক্রিয়া মানে ধরো এ বাই বি সমান সমান যদি সি বাই ডি হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাই আমরা এখানে করব। তাই কী হবে না 23 মাইনাস এক্স প্লাস 51 মাইনাস এক্স বাই 23 মাইনাস এক্স মাইনাস 51 প্লাস এক্স, এদিকেও তাই হবে 24 মাইনাস এক্স প্লাস 54 মাইনাস এক্স বাই 24 মাইনাস এক্স মাইনাস 54 প্লাস এক্স। নিচে দেখো এই এক্স দুটো কেটে যাবে, তাহলে ওপরে কত আসছে? ওপরে হচ্ছে 3 আর 1 4 আর 5 2 7, 74 মাইনাস 2x। আর নিচে কত আসছে না বিয়োগ দিলে মাইনাস 8 3 11, হাতে রইল 1 2 1 3 4 5 মাইনাস 28 সমান সমান এটা করলে 4 4 8 5 2 7, 78 মাইনাস 2x। আর নিচে হবে হচ্ছে 54 থেকে 24 বাদ যাবে, তাহলে মাইনাস 30। মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে 14, এটা 2 দিয়ে কাটলে 15। তাহলে এবার যদি বজ্রগুণন করি, বজ্রগুণন করলে দেখো কি আসবে না 15, 4 15 60, 15 দিয়ে এটা গুণ হবে, 4 15 60 আর 7 15 105, 105 আর 6 111 মাইনাস 15 দুগুণে 30x সমান সমান এটা এবার করব 8 14 112 2, হাতে 11 7 14 98 আর 11 109 আর 14 দুগুণে মাইনাস 28x। তাহলে অতএব এবার যদি এটাই পাশে নিয়ে যাই 30x মাইনাস 28x সমান সমান 1110 মাইনাস 1092, তাহলে 2x সমান সমান 18, x সমান সমান 18/2 9। তাহলে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে? 9, উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ এর মাইনে বি এর মাইনের থেকে 20% কম, তাহলে বি এর মাইনে এ এর মাইনের থেকে কত বেশি? দেখো অঙ্কটা প্রথমে আমি অঙ্কের নিয়মে করি, তারপর এর একটা শর্ট ফর্ম আছে সেটাও বলে দেবো। তো কি বলেছে দেখো, এর মাইনে বি এর মাইনের থেকে 20% কম, তাহলে ধরি বি এর মাইনে কত? 100 টাকা। তাহলে এর মাইনে কত হবে? এর মাইনে বলেছে বি এর মাইনের থেকে 20% কম, মানে 100 মাইনাস 20 সমান সমান 80 টাকা। তাহলে বি এর মাইনে 100 টাকা, এর মাইনে হচ্ছে 80 টাকা। তো এবার কি বলেছে, তাহলে বি এর মাইনে এর মাইনের থেকে কত বেশি? দেখো তাহলে বি এর মাইনে এর মাইনের থেকে কত বেশি? 20 টাকা বেশি। তাহলে এর মাইনে 80 টাকায় 20 টাকা বেশি, তাহলে 1 টাকায় 20/80 টাকা বেশি। আর 100 টাকায় কত? 20/80 ইন্টু 100, তাহলে 4 20 80 আর 4 25 100, তাহলে 25% বেশি। ঠিক আছে, উত্তর বি। এইবার দেখো এটা খুব সহজে একটা করা যায়, যার একটা শর্ট ফর্ম আছে, কিন্তু তোমাকে এই শর্ট ফর্ম করতে গেলে শর্ট ফর্মটা মনে রাখতে হবে। তাহলে ধরো কি বলেছে না এর মাইনে বি এর মাইনের থেকে 20% কম, ধরি এর মাইনে বি এর মাইনের থেকে r% কম। এর মাইনে বি এর মাইনের থেকে যদি r% কম হয়, তাহলে বি এর মাইনে এর মাইনের থেকে বেশি হবে হচ্ছে r/100 মাইনাস r ইন্টু 100। এই যে এত পার্সেন্ট বেশি হবে, তাহলে এখানে আর মানে বলেছে 20%, তাহলে এখানে বসিয়ে দিই 20/100 মাইনাস 20 ইন্টু 100, মানে হচ্ছে 20/80 ইন্টু 100, মানে 4 20 80 4 25 100, 25%। আচ্ছা, পরের অঙ্ক a/b + c = 2:5 এবং b/a + c = 3:7 যদি 1050 টাকা এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে সি কত টাকা পাবে? তাহলে কি প্রথমে কি বলেছে a/b + c, তার মানে a/b + c = বলেছে 2/5, তার মানে ধরি a = 2x, তাহলে b + c = কত হবে? 5x। তাহলে a + b + c = কত হবে? 2x + 5x = 7x। তাহলে প্রশ্ন অনুসারে 7x = 1050, তাহলে x = 1050/7। তাহলে 7 দিয়ে কাটলে 7 1 7, 5 7 35, তাহলে x = 150। তাহলে x যদি 150 হয়, a = কত? a = আমরা জানি 2x, 2 গুণ 150 = 300 টাকা। তাহলে এ 300 টাকা পেয়েছে। এবার আরেকটা কি বলেছে দেখো, b/a + c,
তাহলে বি বাই এ প্লাস সি সমান সমান কত হচ্ছে 3:7। তাহলে ধরি এখানে বি সমান সমান 3x, তাহলে এ প্লাস সি সমান সমান কত, এ প্লাস সি হবে 7x। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত হবে 3x প্লাস 7x মানে হচ্ছে 10x। 10x সমান সমান 1050, তাহলে এক্স সমান সমান 105। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বি সমান সমান কত জানি না, বি সমান সমান জানি 3x। তাহলে 3x মানে 3 × 105 মানে 315। তাহলে বি পেয়েছে 315 টাকা। এবার তাহলে এ পেয়েছে 300 টাকা, বি পেয়েছে 315 টাকা, এ আর বি মোট কত টাকা পেয়েছে না 615 টাকা। তাহলে সি কত টাকা পাবে, তাহলে 1050 মোট টাকা ছিল এ বি আর সিকে দেওয়া হয়েছিল, তার মধ্যে 615 টাকা পেয়েছে এ আর বি, তাহলে সি পেয়েছে 1050 মাইনাস 615, তাহলে বিয়োগ দিলে 5, 3, 4, 435 টাকা। উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যোগফল নির্ণয় করো। 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20 প্লাস 1-এর 30 প্লাস 1-এর 32 প্লাস 1-এর 42 প্লাস 1-এর 56 প্লাস 1-এর 72 প্লাস 1-এর 90 প্লাস 1-এর 110 প্লাস 1-এর 132। একটা বড় যোগ দিয়েছে। তা প্রথমে দেখো 1-এর 2, 1-এর 2কে আমরা কি লিখতে পারি 1/1 গুণ 2। তারপরে বলেছে 1-এর 6, 1-এর 6কে লিখব 1/2 গুণ 3। তারপরে আছে 1-এর 12, 1-এর 12কে লিখবে 1/3 গুণ 4। তাহলে কিভাবে আসছে দেখো, নিচে আছে 1 গুণ 2, 1-এর 2কে লিখেছি 3 দুগুণে 6, 1-এর 6কে লিখেছি 2 গুণ 3, 12কে লিখেছি 3 গুণ 4 মানে 1 গুণ 2, 2 গুণ 2, 3 গুণ 4। তাহলে পরেরটা হবে 4 গুণ 5। দেখো 4 5 20, 1-এর 20। এইভাবেই গেছে, কত দূর পর্যন্ত গেছে 1-এর 132। 1-এর 132 মানে হচ্ছে 1/11 গুণ 12। এই হচ্ছে সিরিজটা। এইবার দেখো 1/1 গুণ 2কে আমরা লিখতে পারি 1 মাইনাস 1-এর 2। দেখো এটাকে লসাগু করলে 2 লসাগু হবে, 2 মাইনাস 1 1/2 হবে। আচ্ছা, সেরকম এটাকেও লিখতে পারি 1-এর 2 মাইনাস 1-এর 3, এটাকে লিখতে পারি 1-এর 3 মাইনাস 1-এর 4, আবার এটাকে লিখতে পারি 1-এর 4 মাইনাস 1-এর 5। তাহলে ডট 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 এগুলো পরপর এরকমই লেখা যাবে, আর লাস্টেরটা লিখবো 1-এর 11 মাইনাস 1-এর 12। এইবার দেখো এই 1-এর 2 পরের 1-এর 2 এর সাথে কেটে যাচ্ছে, 1-এর 3 পরের 1-এর 3 এর সাথে কেটে যাচ্ছে, 1-এর 4 1-এর 4, 1-এর 5 পরের 1-এর 5 এর সাথে কেটে যাচ্ছে। সেরমভাবে 1-এর 11 আগেই 1-এর 11-র সাথে কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি 1 মাইনাস 1-এর 12। তাহলে এখানে লসাগু 12, 12 মাইনাস 1 সমান সমান 11/12। তাহলে উত্তর বি। বলেছে একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1-এর 2 এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1-এর 3। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরি ভগ্নাংশটি হচ্ছে x/y। এবার কি বলেছে, লবের সাথে 1 যোগ করলাম, তাহলে x + 1/y সমান সমান কত হবে, হাফ। বজ্রগুণন করি, 2x + 2 সমান সমান y, তাহলে 2x সমান সমান y মাইনাস 2, x সমান সমান y মাইনাস 2/2। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে না, হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1-এর 3। তাহলে হর থেকে আমরা 1 বিয়োগ করি, x/y মাইনাস 1 সমান সমান 1-এর 3। তাহলে 3x সমান সমান y মাইনাস 1, তাহলে x সমান সমান y মাইনাস 1/3। তাহলে এই দুটো এক্সকে 1 করে দিই, তাহলে কি হচ্ছে y মাইনাস 2/2 সমান সমান y মাইনাস 1/3। তাহলে 3y মাইনাস 3 দুগুণে 6, 2y মাইনাস 2 1-কে 2। তাহলে 3y মাইনাস 2y মানে হচ্ছে y সমান সমান 2 মাইনাস 2 প্লাস 6 মানে 4। তাহলে y সমান সমান হচ্ছে 4। তাহলে y এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো x সমান সমান কত হবে 4 মাইনাস 1/3, 3/3 সমান সমান 1। তাহলে ভগ্নাংশটি কত বলেছিলাম x/y, তাহলে মানে 1/4। ভগ্নাংশটি হলো 1-এর 4। উত্তর বি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ ও বি একসঙ্গে কোনো একটি কাজ দুদিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে এ এর যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে। বি কত দিনে কাজটি একাকী সম্পন্ন করবে। তাহলে ধরি এ কাজটি করে x দিনে আর বি কাজটি করবে x + 3 দিনে, তাই তো? তাহলে এ x দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/x অংশ।
আর বি x+3 দিনে করে এক অংশ, একদিনে করবে 1/x+3 অংশ। আর এ আর বি একত্রে দুদিনে কাজটা শেষ করে, তার মানে এ আর বি একত্রে দুদিনে করে এক অংশ, একদিনে করবে 1/2 অংশ। তাহলে দেখো এ একদিনে করে 1/x অংশ প্লাস এ বি একদিনে করে 1/x+3 অংশ। তাহলে এ বি একত্রে একদিনে এই পরিমাণ কাজটা করে। তাহলে এটাই সমান সমান 1/2, কারণ এ বি একত্রে একদিনে 1/2 অংশ কাজ করে। তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করব। তাহলে কীভাবে করব না, প্রথমে লসাগু করি x × x+3। তাহলে এর উপরে কী হবে x+3 + x সমান সমান হাফ। এবার উপরে তাহলে কত হচ্ছে 2x + 3, নিচে হচ্ছে x² + 3x সমান সমান 1/2। এবার বজ্রগুণন করে দেবো। বজ্রগুণন করলে দেখো হবে কি x² + 3x, আর এদিকে হবে 2 দিয়ে গুণ হবে, 2 × 2 = 4x + 3 × 2 = 6। তাহলে সবগুলো বাপাশে নিয়ে আসলে হবে x² + 3x - 4x - 6 = 0। তাহলে x² - x - 6 = 0। তাহলে x² - 3x + 2x - 6 = 0। তাহলে কী হবে x - 3 আর x + 2 = 0। তাহলে x = 3 আর -2, তাহলে -2টা হবে না, তাহলে x = 3। তাহলে এ কাজটি করবে 3 দিনে আর বি কাজটি করবে 3 + 3 6 দিনে। তাহলে এখানে বলেছে বি কত দিনে একই কাজটি সম্পন্ন করবে? 6 দিনে। উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক, কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 1440 টাকা ও 1483.20 টাকা। সুদের হার নির্ণয় করো। তাহলে কি বলেছে 2 বছরের সরল সুদ কত বলেছে না, 2 বছরের সরল সুদ বলেছে 1440 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সরল সুদ কত হবে 1440/2 = 720 টাকা। আর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি সুদ হয়েছে 1483.20 টাকা আর সরল সুদ হয়েছে 1440 টাকা। তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 20, 43.20 টাকা। আর 1 বছরের সরল সুদ আমরা পেয়েছি 720 টাকা। এর মানেই হচ্ছে 720 টাকার 1 বছরের সুদ হচ্ছে 43.20 টাকা। তাহলে 720 টাকা যদি 1 বছরের সুদ 43.20 টাকা হয়, তাহলে সুদের হার কত? আমরা জানি আর সমান কি, আর সমান I × 100, নিচে P × T। আই কত 43.20 × 100 বাই নিচে P কত 720 টাকা × T 1 বছর। দশমিক তুলে নিচে একটা 100 আনলাম, 100 কেটে গেল, 0 কেটে গেল, 6/72 432। তাহলে সুদের হার 6%। উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 5620, সংখ্যা দুটির যোগফল হবে। তাহলে কি বলেছে না, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, তাহলে প্রথমটি ধরি x, পরেরটা হবে x + 2। তাহলে বলেছে এদের বর্গের সমষ্টি, তাহলে x² + x + 2 তার হোল স্কোয়ার = 5620। তাহলে x² + x + 2 মানে x² + 2ab মানে 4x + 2a² মানে 4 = 5620। তাহলে 2x² + 4x + 4 - 5620 = 0। তাহলে 2x² + 4x - 5616 = 0। এবার 2 যদি কমন যায়, x² + 2x - 2 × 2 = 4, 8 × 2 = 16, 0, 8 × 2 = 16 = 0। তাহলে x² + 2x - 2808 = 0। এবার 2808কে যদি উৎপাদক করি, তাহলে 2 দিয়ে কাটলে 14 × 2 = 28, 4 × 2 = 8, 2 দিয়ে কাটলে 7 × 2 = 14, 2 × 2 = 4, 2 দিয়ে 3 × 2 = 6, 5 × 2 = 10, 2 × 1 = 2, 3 দিয়ে কাটলে 3 × 1 = 3, 3 × 1 = 3, 3 × 7 = 21, আবার যাবে 3 দিয়ে, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 4 = 39, 13 × 2 = 26, 3 × 3 = 9, 3 × 9 = 27, 26 × 2 = 52 আর 27 × 2 = 54। তাহলে 54 - 52,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 54x মাইনাস 52x মাইনাস 2808 সমান সমান 0। তাহলে কী হবে এক্স প্লাস 54 যাচ্ছে এক্স মাইনাস 52 সমান সমান 0। এক্স সমান সমান -54 আর 52, সংখ্যাটা মাইনাস হবে না, তাহলে সংখ্যাটি হবে 52। তাহলে একটি সংখ্যা হচ্ছে 52 আরেকটি 54, তাহলে দুটো যোগফল 4 আর 2 6, 5 5 10, 106। উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সুরেশ 800 টাকা 6% হারে এবং নরেশ 600 টাকা 10% হারে ধার করে, কত বছর পরে উভয়ের ঋণের পরিমাণ সমান হবে? তাহলে দেখো, ধরি এক্স বছর পর উভয়ের ঋণ সমান হবে। তাহলে এক্স বছরে 800 টাকা 6% হারে এক্স বছরের সুদ কত? আমরা জানি আই ইজুকাল টু পি টি আর বাই 100। তাহলে এখানে কত? পি মানে হচ্ছে 800 টাকা 6% হারে এক্স বছর বাই 100 মানে 6টা 48 এক্স টাকা। আর নরেশের ক্ষেত্রে কী হচ্ছে? 600 টাকা 10% হারে এক্স বছরের সুদ, তাহলে 600 টাকা 10% হারে এক্স বছরের সুদ কত হবে? না এই পিটিআর বাই 100, পি মানে এখানে 600, টি মানে টাইম হচ্ছে এক্স বছর, আর হচ্ছে 10% বাই 100। তাহলে এই শূন্য কেটে গেলে 6 10 60 এক্স টাকা। তাহলে সুরেশের ক্ষেত্রে সুদ আসল কত হচ্ছে? আসল ছিল 800 টাকা আর সুদ হয়েছে 48 এক্স টাকা। আর নরেশের ক্ষেত্রে কত হচ্ছে? ওর আসল ছিল 600 টাকা আর সুদ হয়েছে 60 এক্স টাকা। তাহলে এই দুজনেরই ঋণের পরিমাণ সমান। এবার দুটো বিয়োগ করে দিই, তাহলে দেখো 12x সমান সমান 800 মাইনাস 600 মানে 200। তাহলে x সমান সমান 200 বাই 12, 200 বাই 12 মানে 4 দিয়ে কাটলে 4 50 200 আর 4 3 12, 50 বাই 3 মানে হচ্ছে 3 16 48, 16 পূর্ণ 2 3 বছর। উত্তর ডি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 29, সংখ্যাটি 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো, কোনো একটা সংখ্যাকে কি বলেছে? না 56 দিয়ে ভাগ করছি, 56 দিয়ে ভাগ করাতে ভাগশেষ হচ্ছে আমার 29। ঠিক আছে, এইবার বলেছে সেই সংখ্যাটাকেই 8 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, এইবার দেখো, প্রথমে 56 দিয়ে ভাগ করতাম, পরে 8 দিয়ে ভাগ করব। তো আমাদের প্রথমেই যেটা দেখতে হবে এই 56 8 দিয়ে ভাগ যায় কি না। দেখো 7 8 56 মানে এই 56টা 8 দিয়ে বিভাজ্য। এই যদি বিভাজ্য হয় তাহলে যে প্রথম ক্ষেত্রে ভাগশেষটা পড়েছিল এই 29কেই আমরা এই 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হবে কি 3 8 24, তাহলে 29 মানে ভাগ 5, তাহলে ভাগশেষ থাকছে কত? 5। তাহলে আমার উত্তর কী হবে? 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5। উত্তর সি।